জেফ্রি এপস্টাইন এমন একটা নাম যা শুনলেই ক্ষমতা, বিপুল সম্পদ আর বিচার ব্যবস্থার এক ভয়াবহ ব্যর্থতার ছবি ভেসে ওঠে। চলুন এই জটিল কেলেঙ্কারির গভীরে গিয়ে একটু বোঝার চেষ্টা করা যাক। গল্পটা শুরু করা যাক এমন একটা জায়গা থেকে যা দেখতে ছিল একেবারে পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ। জেফ্রি এপস্টাইনের ব্যক্তিগত ক্যারিবিয়ান দ্বীপ লিটল সেন্ট জেমস। ভাবা যায় ছবির মতো সুন্দর সৈকত, বিলাসবহুল ভিলা, এক কথায় যাকে বলে স্বর্গ। কিন্তু এই স্বর্গের আড়ালেই কিন্তু লুকিয়েছিল এক ভয়ঙ্কর সত্যি। স্থানীয়রা এই দ্বীপকে অন্য একটা নামে ডাকত, পেডোফাইল আইল্যান্ড। কারণ এখানে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের পাচার করে আনা হতো আর তারপর চলত যৌন নির্যাতন। মানে ব্যক্তিগত স্বর্গের আড়ালে এক প্রকাশ্য নরক। তো কে ছিল এই কেলেঙ্কারির একেবারে কেন্দ্রে? আর তার তৈরি করা সেই শক্তিশালী নেটওয়ার্কটাই বা কেমন ছিল? চলুন এবার সেদিকেই যাওয়া যাক। আচ্ছা, জেফ্রি অ্যাপস্টাইনের কথাই যদি বলি, তার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু বেশ চমকে দেওয়ার মতো। ভাবুন একবার, ব্রুকলিনের একজন সাধারণ স্কুলের গণিত শিক্ষক থেকে সোজা কোটিপতিদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার, মানে যাকে বলে উল্কার গতিতে উত্থান। আর তার ঘনিষ্ঠ বৃত্ত সেখানে কারা ছিল? শুনলে অবাক হতে হয়। বিশ্বের তাবর তাবর প্রভাবশালী ব্যক্তিত্বরা। এই নামগুলো দেখলেই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। প্রিন্স অ্যান্ড্রু, স্টিফেন হকিংয়ের মতো বিজ্ঞানী, বিল ক্লিন্টন, ডোনাল্ড ট্রাম্পের মতো মার্কিন প্রেসিডেন্ট, কি নেই সেই তালিকায়। বোঝাই যাচ্ছে তার প্রভাবের জাল কতটা বিস্তৃত ছিল। বেশ, তো এই সব ভয়ঙ্কর অপরাধ প্রথমবার প্রকাশ্যে এলো কীভাবে, আর তারপর কি হলো? গল্পের এই অংশটাতেই কিন্তু বিচার ব্যবস্থার এক অন্ধকার দিক সামনে চলে আসে। জানেন, পুরো তদন্তটা শুরু হয়েছিল মাত্র একজন সাহসী কিশোরীর অভিযোগ থেকে। ২০০৫ সালের মার্চ মাস, মেয়েটির বয়স তখন ১৪। তাকে মেসেজ দেওয়ার কথা বলে ডেকে নিয়ে গিয়েছিল এপস্টাইন, আর তারপর তার শ্লীলতাহানি করে। সেই মেয়েটি প্রথম পুলিশের কাছে মুখ খোলে। আর তদন্তে যার সামনে এলো তা ছিল এক শয়তানি চক্র। অ্যাপস্টিন একটা ভয়ঙ্কর পিরামিড স্কিম চালাত। কিভাবে? ব্যাপারটা ছিল এরকম। প্রথমে একজন মেয়েকে ফাঁদে ফেলে নির্যাতন করা হতো। তারপর তাকেই টাকা দেওয়া হতো আরেকজন নতুন মেয়েকে নিয়ে আসার জন্য। সেই নতুন মেয়েটার সাথেও একই ঘটনা ঘটানো হতো এবং তাকেও একই কাজে লাগানো হতো। বুঝতেই পারছেন, এভাবেই নির্যাতনের জালটা বড় হতে হতে কয়েক ডজন শিকারকে গিলে ফেলেছিল। এই টাইমলাইনটা একবার দেখুন। ২০০৫-এ অভিযোগ দায়ের হল। ২০০৬-এর মধ্যে পাম বিচ পুলিশ ৩৫ জনেরও বেশি শিকারকে খুঁজে বের করে একটা শক্ত কেস দাঁড় করালো। এফবিআই পর্যন্ত অপারেশন লিপিয়া নামে তদন্ত শুরু করল। মানে সবকিছুই ঠিকঠাক এগোচ্ছিল, কিন্তু হঠাৎ করে সব থেমে গেল। কেন থেমে গেল? কারণ পর্দার আড়ালে একটা গোপন চুক্তি হয়েছিল, একটা সুইট হার্ট ডিল, যার নাম নন প্রসিকিউশন এগ্রিমেন্ট। আর এই চুক্তিটা করেছিলেন ফেডারেল অ্যাটর্নি অ্যালেকজান্ডার অ্যাকোস্টা। ভাবা যায়, এই চুক্তির মাধ্যমে শুধু অ্যাপস্টাইন নয়, তার সমস্ত সহযোগীকেও ভবিষ্যতের সব রকম ফেডারেল ফৌজদারি অভিযোগ থেকে মুক্তি দিয়ে দেওয়া হলো। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল, এই পুরো বিষয়টা ভিকটিমদের সম্পূর্ণ অগোচরে ঘটানো হয়েছিল। আর শাস্তি? সে তো এক কথায় প্রহসন। নামমাত্র ১৮ মাসের জেল। আর সেই সাজার ধরনটা শুনুন। তাকে সপ্তাহে ৬ দিন, প্রতিদিন ১২ ঘন্টার জন্য জেল থেকে বেরিয়ে নিজের অফিসে কাজ করার অনুমতি দেওয়া হয়েছিল। এটা কি কোনো শাস্তি হলো? তো বেশ কয়েক বছর ধরে মনে হচ্ছিল যে অ্যাপস্টাইন বুঝি পার পেয়েই গেল। কিন্তু সত্য তো চাপা থাকে না, তাই না? চলুন দেখা যাক কিভাবে এই চাপা পড়ে থাকা মামলাটা আবার আলোচনার কেন্দ্রে ফিরে এলো। আর এই মামলাটা আবার সামনে আসার পেছনে ছিলেন একজন মানুষ, একজন সাংবাদিক, মিয়ামি হেরাল্ডের অনুসন্ধানী সাংবাদিক জুলি কে ব্রাউন। তিনি ঠিক করেছিলেন যে অ্যাপস্টাইনকে এভাবে পার পেতে দেওয়া যাবে না। ২০১৮ সালের নভেম্বরে মিয়ামি হেরাল্ডে তার একটা সিরিজ রিপোর্ট প্রকাশিত হয়, যার নাম ছিল পারভার্সন অফ জাস্টিস। এই রিপোর্টে তিনি সবকিছু ফাঁস করে দেন, অ্যাপস্টাইনের অপরাধ, গোপন চুক্তি, সবকিছু। তিনি ৮০ জনেরও বেশি সম্ভাব্য ভিকটিমকে চিহ্নিত করেন। এর পর যা হলো তা হল জনরোষের বিস্ফোরণ। আর সেই চাপের মুখে কর্তৃপক্ষ মামলাটা আবার খুলতে বাধ্য হয়। কিন্তু এর পরের ঘটনাগুলো ছিল আরও বেশি নাটকীয়। এপস্টাইনের মৃত্যু আর সেই মৃত্যুকে ঘিরে তৈরি হওয়া রহস্য এই কেলেঙ্কারিকে আরও গভীর এক খাদের দিকে ঠেলে দেয়।
তো দ্বিতীয়বার গ্রেপ্তার হওয়ার পর এপস্টাইন তখন ফেডারেল সেক্স ট্রাফিকিংয়ের অভিযোগে বিচারের অপেক্ষায়। ঠিক সেই সময়েই 2019 সালের 10ই অগস্ট তাকে নিজের জেলের সেলে মৃত অবস্থায় পাওয়া যায়। আর তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই একটা বড় প্রশ্ন উঠে এলো, এটা কি আত্মহত্যা নাকি তাকে চিরদিনের জন্য চুপ করিয়ে দেয়া হলো? দেখুন, এই ঘটনাকে ঘিরে দুটো সম্পূর্ণ ভিন্ন ন্যারেটিভ তৈরি হয়ে যায়। একদিকে সরকারি রিপোর্ট বলছে এটা আত্মহত্যা। বিচার বিভাগ তো ভিডিও প্রকাশ করে প্রমাণ করারও চেষ্টা করে যে তার সেলে কেউ ঢোকেনি। কিন্তু অন্যদিকে সাধারণ মানুষের মনে দানা বাঁধে তীব্র সন্দেহ। তাদের ধারণা, প্রভাবশালী ব্যক্তিরা যাদের অনেক গোপন কথা এপস্টাইন জানত, তারাই তাকে খুন করিয়েছে। আর এই অবিশ্বাস থেকে এপস্টাইন ডিডন্ট কিল হিমসেলফ বা এপস্টাইন নিজে মরেনি এই স্লোগানটা তুমুল জনপ্রিয় হয়ে ওঠে। এপস্টাইন তো মারা গেল, কিন্তু গল্পটা এখানেই শেষ হয়ে যায়নি। বরং এর পর কি হলো, সেই সব ফাইল আর নথিগুলোর কি হলো, আর কোন প্রশ্নগুলোর উত্তর আজও পাওয়া যায়নি? চলুন এবার সেদিকেই নজর দেওয়া যাক। আর এই পর্যায়ে এসে পুরো ব্যাপারটা একটা রাজনৈতিক মোড় নেয়। যেমন ধরুন ডোনাল্ড ট্রাম্প, তিনি একসময় এই ফাইলগুলো প্রকাশ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু পরে একেবারে 180 ডিগ্রি ঘুরে যান। তিনি বলেন, এপস্টাইন ফাইলস হল ডেমোক্রেটিক পার্টির একটা ভাওতাবাজি, যা কোনোদিন শেষ হবে না। এটা খুবই বিরক্তিকর একটা ব্যাপার। কিন্তু এই রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেও মার্কিন কংগ্রেসে একটা বিরল ঘটনা ঘটে। দুই দল, রিপাবলিকান ও ডেমোক্র্যাট, একজোট হয়ে একটা বিল পাশ করে। আর সেই বিলের চাপেই বিচার বিভাগকে বাধ্য হয়ে কিছু ফাইল প্রকাশ করতে হয়। কিন্তু এই প্রকাশিত ফাইলগুলো থেকে নতুন কি জানা গেল? সত্যি বলতে বেশিরভাগ তথ্যই কালো মার্কার দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল। তবে যা সামান্য প্রকাশ পেয়েছিল তাতেই ডোনাল্ড ট্রাম্পের নাম বারবার উঠে আসে। এমনকি 1999 সালে ট্রাম্প আর এপস্টিনের বিরুদ্ধে ধর্ষণের একটা পুরনো অভিযোগের কথাও জানা যায়। যদিও ট্রাম্পের বিচার বিভাগ পরে এই দাবিগুলোকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেয়। আর সবচেয়ে চমকে দেওয়ার মতো বিষয় হল এই সংখ্যাটা 10 লাখেরও বেশি। অ্যাপস্টাইন কেসের সাথে জড়িত এতগুলো নথি এখনও পর্যন্ত সিল করা অবস্থায় রয়েছে, সাধারণ মানুষের চোখের একেবারে আড়ালে। আর এই আলোচনাটা আমরা শেষ করতে চাই একটা বড় প্রশ্ন দিয়ে, যে কেলেঙ্কারি এখনও শেষ হয়নি, তার পুরো ছবিটা ঠিক কী রকম? এই যে 10 লাখেরও বেশি গোপন নথি, এর আড়ালে আরও কত ক্ষমতাশালী মানুষের নাম লুকিয়ে আছে? উত্তরটা হয়তো আমাদের অজানাই থেকে যাবে।